হাই এভরিওয়ান, জাস্ট আমি কাজ থেকে আসলাম। কাজ থেকে এসে আমি একটা লেখা দেখলাম। সেই লেখাটা দেখে আমার মনে হলো এবার আমার কিছু কথা বলা উচিত, নয়তো উনি খুব তিরিং বিরিং করে লাফাচ্ছে। ওনার লাফানোটা এবার আমার বন্ধ করা উচিত। তো দেখো তোমরা এটা, এখানে দেখো একটা লাইন আছে, কিছু কিছু মেকআপ আর্টিস্ট প্রফেশনে এসেই কয়েকটা কাজ আবার ব্র্যাকেটে পার্টি মেকআপ করেই নিজেদের বিশাল কিছু একটা ভেবে, এমনই তাদের বিহেভিয়ার একদম বাদিয়ে রাখার মতন, তাদেরই বাড়ির গেটে ঝুলিয়ে দিয়ে আসার মতন। তারা 9 বছর অভিজ্ঞ ড্যাশ, আমি নামটা নিচ্ছি না, তার থেকে শিখে আসা উচিত। আচ্ছা, তো মতো আরেকটা কথা বলে দিই, আমি শুধু পার্টি মেকআপ করাই না, আমি সব রকম মেকআপ করাই। ব্রাইডাল মেকআপ, রিসেপশন ব্রাইড, সেমি ব্রাইড, পার্টি মেকআপ, যা যা মেকআপ হয় সমস্ত মেকআপ আমি করাই। এখন আমি কি বলতো চাপে আছি, ফোনে স্পেস নেই, সমস্ত নিয়ে ঘেটে রয়েছি, তো তাই আপলোড করতে পারছি না। তাই তুমি বুঝতে পারছো না যে আমি সমস্ত রকম কাজ করাই। এবং ঠাকুরের আশীর্বাদে, ভোলেনাথের আশীর্বাদে আমার কাছে কাজের কমতি নেই। প্রত্যেকটা ডেট আমার কিন্তু বুকড। ঠিক আছে, আমার 9 বছর কারোর কাছ থেকে কিছু শেখার কোনো দরকার নেই। আমি যার থেকে মেকআপটা শিখেছি তার নাম একবার আমি উচ্চারণ করলে, বা যে কেউ এখনকার যুগে তার নাম একবার উচ্চারণ করলে যে কেউ চিনে যাবে, মানে যার থেকে আমি মেকআপটা শিখেছি। তুমি এত লাফাচ্ছ কেন? কিসের জন্য লাফাচ্ছ? তোমার মতন কাজটা হয়নি, তাই তো? এবার তোমাদের সাথে আমি শেয়ার করি এই অসুস্থ মার্কা পাবলিকের একটা ঘটনা। আচ্ছা, এই অসুস্থ মার্কা পাবলিকটা হচ্ছে আমার স্টুডেন্টের মা, মানে এক্স স্টুডেন্টের মা। পুরো ঘটনাটা এখানে আমি শেয়ার করছি। আর কিছুটা যদি বাড়াবাড়ি হয়ে যায় তখন আমি এনার ফেস এক্সপোজ করে দেবো উইথ মেকআপ, কারণ উনি আমার মেকআপ মানে পার্সোনাল অ্যাটাক করেছে। ভুলবশত এনার বাচ্চাকে আমি পড়াতে রাজি হয়েছিলাম, মানে সেখানে গিয়ে মানে খুব কাহিনী আছে ওর ভেতরে। সে যাই হোক, আমি মোটামুটি কয়েক মাস পড়েছিলাম যখন আমি আমার এই প্রফেশনে আসিনি। তো তখন কয়েক মাস আমি পড়িয়েছিলাম, 4-5 মাস। তো তখনই আমি মেকআপের অ্যাডমিশান নিই এবং মেকআপ শিখি। তো সেই মুমেন্টে উনি আগের বছর আমাকে বুক করেছিল এই বছরের 3 ফেব্রুয়ারির জন্য, ঠিক আছে। এবং তখন আমি যেহেতু মেকআপ শিখছি, আমি তো তখন হুড় করে বেশি অ্যামাউন্ট তো আমি চার্জ করতে পারি না, কারণ আমি তখন শিখেছি, তখন আমি সেরকম কাজ দেখাতে পারবো না কাউকে। তো আমি কেন এরকম চার্জ করতে পারবো? যেটা এখন আমি করতে পারি চার্জটা, এখন সেটা করতে পারি, বা এখন আমার কাছে অনেক কালেকশন রয়েছে, অনেক প্রোডাক্ট রয়েছে, তখন কিন্তু করতে পারতাম না। তখন আমাকে এই 3 ফেব্রুয়ারির জন্য বুকিং করেছে, তখন একদম মানে কম অ্যামাউন্টে আমি তখন বুকিংটা নিয়েছিলাম, যেটা মানে অনেকটাই কম অ্যামাউন্ট তখন ছিল। আর তার জন্য উনি আমাকে, এখন যেমন 50% বুকিং আমি নিইনি, 50% না হলেও প্রায়টাই অ্যাডভান্স নিইনি, তখন উনি আমাকে 200 টাকা দিয়ে বুক করেছিল, ঠিক আছে। বললাম না তখন আমি প্রথম ছিলাম, তখন আমার কাজ করা দরকার ছিল, তখন আমার প্রোফাইল ভরানো দরকার ছিল, তখন আমার সমস্ত রকম ক্লায়েন্ট ধরাও দরকার ছিল। তো তখন আমি ওনার বুকিংটা নিয়ে নিয়েছিলাম, এবং বুকিংটা নেওয়ার মতন মানে যখন নিচ্ছিলাম তখন ভাবছিলাম ইনি এমনই একটা অসুস্থ মহিলা, ইনি বুকিংটা নিয়ে যাতে না ঝোলায়। কিন্তু আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। কিছুদিন পর ইনি আমাকে জানাচ্ছে যে এনার বাড়িতে প্রচুর অশান্তি হচ্ছে, ইনি সেই বিয়ে অ্যাটেন্ড করতে পারবে না, ঠিক আছে। তো আমাকে টাকাটা রিটার্ন করতে বলছে। তখন আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে। আর তোমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা হয় তুমি এটার মধ্যে কমেন্ট করো, ঠিক আছে, তারপর আমি তোমাকে ভাইরাল করে দেবো। তোমার অনেক ভাইরাল হওয়ার ইচ্ছা গো, তুমি বুঝতে পেরেছি। তুমি সুস্থ একদম থাকতে চাও না, তোমাকে আমি প্রথমেই বলতে পারতাম, কিছু বলিনি, ভদ্রতা রেখেছি, কারণ আমি ভদ্রভাবে বাঁচতে শিখেছি এবং আমি ভদ্রভাবে চলতে শিখেছি। তো সেই কারণেই আমি বললাম। তো উনি বললো তখন আমি একটা কথাই যে বললাম যে বৌদি, অ্যাডভান্স কিন্তু কখনো রিফান্ড হয় না, তুমি আমার কাছের বলে, তুমি আমার স্টুডেন্টের মা বলে তোমাকে আমি রিফান্ড করছি। তখন মানে উনি বলেছিল দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও, আমি তোমাকে পরে জানাবো। তখন আমি দাঁড়িয়ে গেছিলাম, তখন আমাকে পরে জানালো না গো সায়নী, আমি থাকবো, তোমার আমাকে অ্যাডভান্সটা মানে রিফান্ড করতে হবে না। বিষয়টা হওয়ার পর, ব্যাপারটা হয়ে যাওয়ার পর আবার কিছুদিন পর, মানে এই 3 ফেব্রুয়ারির আমি ডেটটাও বলে দিতে পারবো। 1 সেকেন্ড, আমি একটু হোয়াটসঅ্যাপটা চেক করে আমি ডেটটা বলছি। হচ্ছে হোয়াটসঅ্যাপের আমার চ্যাট, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, আমি নামটা তার দেখাচ্ছি না। 27শে জানুয়ারির আগের দিন সে আমাকে আবারও বলছে যে তার শাশুড়ির শরীর খারাপ। এইবার আমি বলি, দেখে নাও, 27শে জানুয়ারিতে সে আমাকে বলছে বুকিং অ্যামাউন্টটা একটু রিফান্ড করে দিও, তাহলে ভালো হয়, আর তো কোনো সাজার চান্স নেই। 27শে জানুয়ারি, হ্যাঁ, দেখলে 27শে জানুয়ারিতে সে বলছে ক্যান্সেল করলো।
ক্যান্সেল করে সে এটা আমাকে বলল। আমার 3 ফেব্রুয়ারিতে কাজ, ওনার জন্য দেখো আমার কাছে টাকার আগেও আমার কাছে কমিটমেন্টটা আমার কাছে মেন, ঠিক আছে। আমি একটা মানুষকে বুক আমাকে করেছে, ওনার সময় আমি 4 থেকে 5টা পার্টি মেকআপ ক্যান্সেল করেছি। 4 থেকে 5টা পার্টি মেকআপ কেন বলছি, একটা মেকআপের জায়গায় একটা বাড়িতেই আমি বুকিং পেয়েছিলাম যেখানে 4 থেকে 5 জন করবে, শুধুমাত্র ওনার টাইমের জন্য ওই বুকিংটাও আমি নিইনি, যেখানে ওনার বুকিং অ্যামাউন্ট ছিল অনেকটাই তুচ্ছ সেইখানের অ্যামাউন্ট অনুযায়ী। কারণ এখন আমি অনেক ব্র্যান্ডেড প্রোডাক্ট তুলেছি যেগুলো দিয়ে আমার অ্যামাউন্ট হাই আছে, মিডিয়াম আছে, লো আছে, কিন্তু ততটাও লো না যতটা লো ওনাকে আমি দিয়েছিলাম। আর ওই লোটা কিন্তু আমি ওনার পরিস্থিতি বা সমস্ত কিছু দেখেই আমি দিয়েছিলাম। সেটা মানে আমাদের মতন ব্যক্তির কি বলুন তো এই নসিবটা খারাপ আছে। তখন আমি কিন্তু ওনার 200 টাকা রিফান্ড করিনি। এইবার তোমরা বলবে আমি ঠিক করেছি কি ভুল করেছি। উনি ওনার শাশুড়ির দোহাই দিচ্ছে, পার্সোনাল অ্যাটাক করলে তো আমি আবার কাউকে ছাড়ি না, আর এরকম বারবার করে কি বলো তো সবাইকে বলবোও না। আর একটা কথাই আমি বলে নিই, এরকম অসুস্থ পাবলিকের মতন যদি কোনো রকম ক্লায়েন্ট তোমরা থেকে দেখো, প্লিজ আমাকে বুক করো না গো তোমরা। আমি এরকম অসুস্থতার মধ্যে পড়তেই চাই না। সে যাই হোক, ওনার বাড়িতে যখন আমি পড়াতে যেতাম কোনোদিনও আমি দেখিনি শাশুড়ির প্রতি এতটুকু কেয়ার নিতে। যাই হোক, তাদের পারিবারিক সমস্যা, আমি এর মাঝখানে আমি ঢুকছি না, পারিবারিক মামলা। তো আমি যেটা বলছি, ওনার শাশুড়ির পাশে ওনাকে বসে থাকতে হবে, উনি নড়তে পারবে না, উনি আর সাজতে পারবে না, 200 টাকাটা আবার রিফান্ড করতে বলছে। তখন আমি 200 টাকাটা রিফান্ড করিনি। তখন আমি একটা কথাই বলেছি, আমি এখন আর 200 টাকাটা রিফান্ড করতে পারবো না, কারণ তোমার এই জন্য আমি মোটামুটি 5 থেকে 6টা পার্টি মেকআপ ক্যান্সেল করেছি। এই মুহূর্তে আমি আর রিফান্ড করতে পারলাম না, কারণ প্রথমবার একবার হয়েছে আমি ঠিক আছে মেনে নিলাম, সেকেন্ডবার আমি মানলাম না। আমি 200 টাকা নিয়ে হয়তো বড় লোক হবো না, কিন্তু আমি পারলাম না এই জিনিসটা। তখন উনি আমাকে কি বলছে শুনলে হাসবে, বলছে তাহলে 5টা পড়ানোটার কি হবে, 5টা পড়ানোটার। তখন আমি ওনাকে বললাম ঠিক আছে, আমি 5টা পড়াইনি। আর পড়াইনি কেন সেটাও বলছি। উনি কি করেছে, ওনার ছেলের চোখের সমস্যা হচ্ছিল, তো কোনোভাবে টাইমটাকে মানে আমার টাইমটাকে ঘুরিয়ে দুপুরবেলা দিয়ে দিয়েছে। মানে যেই সময় মানুষ খায় ঘুমায় ওই সময় পড়ানোর বিষয়টা প্রবলেম ওটা হচ্ছিল না। ছেলে বাচ্চা মানুষ ঘুমিয়ে পড়ছিল, আমারও এখানে প্রবলেম হচ্ছিল না কোনোভাবে। তো সেই কারণে উনি তখন বলছে, যেহেতু দেখছে দুর্গাপুজো, আর দুর্গাপুজোতে এমনিই কিন্তু পড়ানো প্রায় হাফ বন্ধই থাকে, আমার হাফ টাইম দেখো ছুটিই থাকে। উনি কি করলো, সেনা মানে খুব চালাক, তুখর, প্রচুর তুখর, ওই জন্য অতি চালাকের গলায় দড়ি বলে না, ওই জন্য ওটা পড়ে গেল ওনার। উনি বলল শাইনি এই মাসটা তাহলে বাদ দাও, পরের মাস থেকে এসো। আমাকে এটা বললো। কোনোদিনও কোনো টিচারকে পড়ানোর মাঝখান থেকে বসানো যায়? কোনোদিনও কোনো টিচারকে পড়ানোর মাঝখান থেকে বসা যায় না। আমি লকডাউনে যেখানে পড়াতাম সেখানে আমি যখন পড়াতে যেতে পারতাম না, ঠিক আছে পড়াতে যাইনি, কিন্তু সেই 2 মাস 3 মাসের মায়না কিন্তু আমার স্টুডেন্টের মায়েরা আমার হাতে দিয়েছিল। আমি কিন্তু টাকাটা নিইনি, আমি শুধু ফুচকা খাওয়ার জন্য টাকাটা নিয়েছিলাম, ওরা জোরাজুরি করার জন্য, ঠিক আছে। তো এটুকুই। তখন আমি বলছি তাহলে এইটা যখন তুমি বলছো তাহলে তুমি তো ওটা আমাকে অফ করিয়ে দিলে। আচ্ছা মেনে নিলাম 5টা পড়া, ওটা 5টা না 4টে পড়ানোটা আমার এই কাজবাজের জন্যই 4টে পড়ানো, মানে পুরো মাসেও না, 2 মাস 3 মাসের মিলিয়ে হয়তো আমার 4টে পড়া এরকম কামাই হয়েছিল, সব মিলিয়ে বলছি। তাহলে এই কথাটা আমি ওনাকে বলেছিলাম, তাহলে এই জিনিসটা তাহলে কি হবে, আমার মায়নার ডেট ছিল 1 তারিখ, তুমি যখন 6-7 তারিখে মায়না দিতে, তাহলে তখন কি করে হতো? তখন তো 5-6 দিন এমনি গ্যাপ দিয়ে মায়না দিচ্ছ, তখন কি করে হতো? আচ্ছা তোমার জন্য আমার যে 3-4টে পার্টি মেকআপ যেটা হাই রেঞ্জে ছিল, যারা আলট্রা এইচডি মেকআপ নিয়েছিল, সেগুলো আমি করতে পারলাম না, সেগুলোর হিসাবটা কি করে কোথায় গেল? সেটা যখন ওনাকে আমি বললাম, উনি একটা উত্তর আর দিতে পারেনি। আমি সেইটার প্রমাণও দিতে পারি, কিন্তু দেব না, কারণ আমি সুস্থ, ঠিক আছে। আর আমি এটা শুধু একটা ওয়ার্নিং ভিডিও দিলাম, শুধুমাত্র একটা ওয়ার্নিং ভিডিও, কারণ আমি কিছু বলি না, বললে আমার থেকে খারাপ কিন্তু পৃথিবীতে কেউ হয় না, আর করলেও আমার থেকে খারাপ কিন্তু পৃথিবীতে কেউ হয় না। সবার জন্য তো আর আমি ভিডিও করতে পারবো না, আর আমার সবাই এরকম নেই। আমার ক্লায়েন্টরা খুব ভালো, আমার ক্লায়েন্টরা আমার দ্বারা স্যাটিসফাইড, তো আমার তাদেরকে নিয়ে কোনো রকম কোনো ব্যাপার নেই। তো ওই 200 টাকা যে আমি রিটার্ন দিইনি, এই চক্করে উনি এমনি যখন ওখানে যেতাম বলতো শাইনি তুমি কি ভালো মেকআপ করো, তোমার এই কয়দিনে মেকআপের হাত সেট হয়ে গেছে। সে যাই হোক, এটা শুধু অসুস্থ ব্যক্তিটাও যে বুঝতে পেরেছে এটাই অনেক, এটা আমাকে সবাই বলে। আর ইভেন মেকআপটা আমি আগাগোড়াই করতে পারতাম, কিন্তু বলে না শেখার শেষ নেই,
কিছুটা করতে পারতাম, বলতে পারো 30-40%, কিছুটা আইডিয়া ছিল। আর আমি আমার ম্যামের কাছে ভর্তি হয়ে আরও অনেক অনেক কিছু জানতে পেরেছি, এবং তোমরা আমার কাজও দেখো, এবং ঠাকুরের আশীর্বাদে আমার প্রত্যেকটা ডেট বুকড আছে, ঠিক আছে, আর রিবুকডও আছে। তো ওই ক্যান্সেল করেছিলাম বলে, 200 টাকাটা দেইনি বলে উনি আমাকে এই কথাটা লিখে রাখলো আর কি। আর মেকআপটা যদি আমি একটু দেখাতে পারতাম তোমাদেরকে, আর আমার মেকআপটা যদি আমি দেখাই, তোমরা তো দেখোই আমার মেকআপ, ওই মেকআপটা যদি তোমাদের দেখাতাম, মোটামুটি তোমাদের শরীরটা খারাপ হয়ে যেত, পুরো মেকআপটা দেখে শরীরটা খারাপ হয়ে যেত। মানে কি বলবো, মানে মেকআপের ফাউন্ডেশন আমি কেন দেইনি, আর আমার দেওয়ার দরকার নেই, আমি সবাইকে রেসপেক্ট করি। ওকে যে মেকআপটা করিয়েছি সেও একজন মেকআপ আর্টিস্ট, 9 বছরের অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট, যেটা আমাকে বললো, যার থেকে আমাকে মেকআপ শিখতে বললো। আমার দরকার নেই ওই রকম মেকআপ শেখার, বাপরে বাপ, তাহলে আমাকে মানে আমি পুরো শেষ হয়ে যাবো। ওই রকম মেকআপ পার্সোনালি আমি নিজে পছন্দ করি না, তো আমি কাউকে অপমান করছি না, কিন্তু ভয় না আমার এই, আমরা যখন একটা মেকআপ আর্টিস্টের মেকআপ পছন্দ করি, তখন আমরা তো আরেকজনেরটা পছন্দ নাই করতে পারি। তো সেই কারণেই বললাম, ওরকম চোখে লাল, ঠোঁটে লাল, আর মুখে চড়া চড়া মেকআপ, যে মেকআপগুলো মানে বুটি বুটি হয়ে পুরো মুখে এরকম ভেসে ভেসে বোঝা যায়, ওই ধরনের মেকআপ না আমি দেখলে ভয় পাই, মানে শরীর খারাপ লাগে, পুরো মাথায় কাললি, মানে মেকআপ দেখে আমার কান ফান গরম হয়ে যায়, শরীর খারাপ লাগে। ওই রকম মেকআপ শেখার আমার দরকার নেই। আমি যেই মেকআপ শিখেছি, যেই মেকআপ ক্লায়েন্টের ওপর অ্যাপ্লাই করছি, তারা খুব খুশি। মেকআপ বলতে কি বুঝি বলো তো, একটা সুন্দর স্নিগ্ধতা লুক, যেটা দেখলে মনে শান্তি আসবে, যেই মেকআপটা দেখলে মানুষটাকে বলতে ইচ্ছা করবে যে না সুন্দর লাগছে, মানুষটাকে দেখতে সুন্দর লাগছে। আপনি যে মেকআপটা করেছেন, যে মেকআপটা দেখলে মানুষ ভয় পেয়ে যাবে, সেই রকম মেকআপ আমি করাই না। আর সেই রকম অভিজ্ঞ ব্যক্তির কাছে আমার মেকআপ শেখার কোনো ইচ্ছা নেই। আমি ভাগ্য ভালো এরকম মেকআপ শিখিনি, আমি কাউকে অপমান করছি না বা কিছু করছি না। আমি এমন মানুষের কাছে মেকআপ শিখেছি যার হাতে স্নিগ্ধতার ছোঁয়া রয়েছে। তো তার ওইটুকু ছোঁয়া থেকে যখন আমার হাতে যদি একটু হলেও আসে, তো আমি অনেক বড় কাজ করে ফেলেছি এই লাইফে। বুঝতে পেরেছো? আর তুমি রিভিউ পড়তে পারো তো, যে ক্লায়েন্টদের আমি মেকআপ করিয়ে এসেছি তাদের রিভিউ। যাও, আমার প্রোফাইলটার নাম হচ্ছে শাইনিস ক্রিয়েশন, ওই শাইনিস ক্রিয়েশনে গিয়ে তুমি একটু রিভিউ পড়ে এসো। আর আরেকটা কথা কি বললাম, আমি পার্টি মেকআপ নই, আমি সব ধরনের মেকআপ করি। কিছুদিনের মধ্যে সব ছবি আপলোড করব উইথ রিভিউ, একটু চেক করে নিও, ঠিক আছে? একটু চেক করে নিও, আর এইভাবেই হেড করে যাও। আর যদি ভাইরাল হওয়ার ইচ্ছা হয় কমেন্ট করো, তোমাকে তোমার মেকআপ শুদ্ধ ভাইরাল আমি করে দেবো, ঠিক আছে? আর বেশি কথা বাড়িও না, ভদ্রতাভাবে জিনিসটাকে মেনটেন করো। তুমি আমার নাম উল্লেখ করোনি, কিন্তু আমাকে যে বলেছো আমি বুঝে গেছি, এটা আমি যাকে যাকে চ্যাট দেখিয়েছি সবাই বুঝে গেছে। আমিও তোমার নাম উল্লেখ করলাম না। এরপর তোমাকে দেখলে খারাপভাবে ছড়িয়ে যাবে ফেসবুকে। করো না এই জিনিসটা, একদম করো না। পার্সোনাল অ্যাটাক একদম নয়, আর আমার মেকআপের ওপর তো নয়, যেখানে আমার মেকআপের প্রত্যেকটা ক্লায়েন্ট স্যাটিসফাইড, ঠিক আছে? টাটা, ভালো থেকো, আর একটু ডাক্তারখানায় যেও ওর মাথার সুস্থতার জন্য।